মাকে নিয়ে আর থাকা যায় না, তুই কিছু একটা কর। আমি কি করব ভাইয়া? মাকে বুঝিয়ে বল বাড়িতে যেয়ে থাকতে। ভাইয়া জানে বাড়িতে থাকা নিয়ে মায়ের অসুবিধা, তারপরও বলছে যেন মাকে বলি বাড়িতে চলে যেতে। ভাইয়ার সাথে বলি, আমি মাকে কল দিয়ে বলছি তুমি এখন রাখো। ভাইয়া ফোন কাটলে মায়ের কাছে ফোন দেই। মা, কী হয়েছে বলো তো? মা বলেন, তেমন কিছু না, আমি খাবারে হাত দিছিলাম, সেই নিয়ে ঝামেলা হয়েছে। খাবারে হাত দেওয়া মানে? মা বলেন, ঘরের খাবারের ভিতরে আমি হাত দিছিলাম, সেসব নিয়েই ঝামেলা হয়েছে। মা বলেন, ছোটোবেলায় তোদের এই হাত দিয়ে খাবার খাওয়াইছি, তখন তো আমার হাতে ময়লা ছিল না, এখন নাকি আমার হাতে ময়লা থাকে। আমি যে প্লেট হাত দিয়ে ধরি সেই প্লেট ময়লা হয়ে যায়। মন খারাপ করেই মা কথাগুলো বলেন, হয়তো কাঁদছেন। মা ফোন রাখলে বড় ভাইয়ার কাছে কল দেই। ভাইয়া বলেন, দেখ এখন মাকে আমাদের বাসায় রাখতে পারবো না, আমি কিছু টাকা দিই, তুই মাকে বাড়িতে যেয়ে থাকতে বল। দুই ভাইয়ের কেউ মাকে রাখতে রাজি না। এদিকে মা বাড়িতে একা থাকতে পারে না। আমাদের গ্রামের বাড়িতে দুটো ঘর ছিল, ছোট চাচা আর আমাদের। চাচা এখন দেশের বাইরে থাকে, ছোট চাচি তার ছেলেমেয়ে নিয়ে শহরে থাকে। মা একা বাড়িতে থাকতে পারেন না। আমাদের বাড়ির আশেপাশে আর কোনো বাড়ি নেই, রাত হলেই মা ভয় পায়। আমি ফোনটা পকেটে রেখে নীলুর পাশে বসি। টিউশন থেকে বের হয়েছি তখনই নীলু কল দিয়েছে। নীলুর এদিকে একটা টিউশন ছিল, তাই ঠিক করেছি আজকে দেখা করব টিউশন শেষে। পলাশ মামার চায়ের দোকানে বসি, চায়ের কাপ হাতে, তখনই ফোনে কল আসে। ফোন নিয়ে একপাশে যাই, নীলুর পাশে বসে চায়ের কাপে চুমুক দিই। নীলু বলে, ফোনে কল আসবার পর থেকে তুমি চুপ হয়ে গেলে কেন? কোনো খারাপ সংবাদ? নীলুর কথার উত্তর না দিয়ে একটা সিগারেট ধরাই। নীলু বলে, কি হয়েছে বলবে তো, নাকি গরুর মতো সিগারেট খাবে? গরু খায় ঘাস আর তুমি খাও সিগারেট। তুমি কি জানো যখন সিগারেট খাও তখন একটা গরুর মতো লাগে তোমাকে? শুধু পার্থক্য হলো তোমার গরুর মতো শিং নেই। নীলুর এই কথা বহুবার শুনেছি, আমি কেবল হেসেছি, তবে এখন হাসি আসছে না। নীলু হাত ধরে বলে, এদিকে তাকাও, কি হয়েছে এবার বলো। আমি নীলুর চোখের দিকে তাকিয়ে আছি। এই মেয়েটা চোখের দিকে তাকালে মনে হয় নদীর মুখোমুখি বসে আছি, ছোটোবেলার সেই নদী। মায়ের কথাগুলো এখনও কানের কাছে লেগে আছে। আমার হাতে কি বেশি ময়লা? ছোটোবেলায় তো এই হাত দিয়ে তোমাদের মুখে খাবার তুলে দিয়েছি। মায়ের অসহায়ের মতো মায়া জড়ানো কথা শুনে আমার চোখে পানি জমে যায়। নীলুর দিক থেকে চোখ ফিরিয়ে শার্টের হাতা দিয়ে চোখ মুছে নিই। সিগারেট খেতে ইচ্ছা করছে না, পিসের উপর ফেলে দিয়ে বলি, মাকে নিয়ে ঝামেলা হয়েছে। অবশ্যই ঝামেলা নতুন না, মাকে দুই ভাইয়ের কেউ তাদের কাছে রাখতে চায় না। আমি এখন কি করব বলো? আমি থাকি মেসে, মাকে নিয়ে কই রাখবো? একটা বাসা নিয়ে থাকা যায়, তবে টিউশনের টাকায় সংসার চালানো যায় না নীলু। নীলু বলে, একটা বুদ্ধি আছে, তুমি আন্টিকে এখানে নিয়ে আসো, আমার কাছে থাকবে। তোমার কাছে কই থাকবে? আমার মেসে। আমার মা হলে কি তিনি থাকতেন না? আমি বলি, দেখো তোমাকে এসব চিন্তা করতে হবে না, কিছু একটা উপায় হবে। চা শেষ করে দুজনেই বাসে উঠি। বাসে সিট নেই। নীলু আমার হাত ধরে, দুজনে একপাশে দাঁড়িয়ে যাই। মাকে রাখবার মতো কোনো জায়গা খুঁজে পাই না। শেষে নীলুর মেসেই মাকে থাকবার জায়গা করে দিই। নীলু বলে, তোমার একটা চাকরি হলে তখন না হয় আন্টিকে নিয়ে নেবে, আপাতত থাকুক আমার কাছে। মা প্রথমে জিজ্ঞেস করেছে মেয়েটা আমার কি হয়। মাকে বলেছি নীলু আর আমি একসাথে পড়ি, এখন কিছুদিন নীলুর সাথে থাকবে, তারপর একটা চাকরি হলে বাসা নিব। মা আর না করেনি, নীলুর সাথেই মা থাকে। সপ্তাহে একবার যেয়ে মাকে দেখে আসি, কিছু টাকার বাজার করে দিয়ে আসি। নীলু থেকে মায়ের নামে এখনও পর্যন্ত কোনো অভিযোগ আসেনি। নীলু রাতে কল দিয়ে বলে, আজকে বাসায় এসে কি দেখি জানো? আমি বলি, কি দেখো? আমি ভয় পেয়ে যাই, হয়তো নীলু মায়ের নামে কোনো বিচার দেবে। মায়ের নামে দুই ভাইয়ের বিচার শুনতে শুনতে আমার অভ্যাস হয়ে গেছে। আমি আবার বলি, মা কিছু ভুল করেছে? আসলে গ্রামে থেকেছে তো, হয়তো সব কিছু ঠিকঠাক বুঝে উঠতে পারছে না। নীলু বলে, আরে পুরো কথা শোনো, টিউশন থেকে বাসায় যেয়ে দেখি আন্টি আমার সব জামাকাপড় ধুয়ে রেখেছে। কি একটা লজ্জার কথা বলো। আমি বললাম, এসবের কী দরকার ছিল? আন্টি হেসে বলে, দেখলাম তুমি সারাদিন ক্লাস টিউশন এসব নিয়ে থাকো, তাই ধুয়ে রাখলাম। নীলুর কথা শুনে শান্ত হই, তবে মা কোনো ভুল কিছু করেনি। নীলুর সাথে মা 8 মাস থাকে ওর মেসে। এর ভিতরে আমার একটা কলেজে চাকরি হয়। 1 মাস পরে মাকে নিয়ে আমি আলাদা বাসা নেই। নীলুরও একটা স্কুলে চাকরি হয়েছে। নীলু ছুটির দিনে আসে মায়ের সাথে গল্প করতে, সন্ধ্যায় বাসায় চলে যায়। সেদিন ছুটির দিনে নীলু আসে,
মায়ের সাথে বসে গল্প করে। মা নীলুকে বলে, মা তোমাকে একটা কথা বলি? নীলু বলে, জি আন্টি বলেন। মা বলে, আমি চাই তুমি আমাদের ঘরের বউ হও। নীলু মুখ চেপে হাসে। মা বলেন, আমি তো বুড়ো মানুষ, ভুল কিছু বললে মাপ করে দিও। নীলু মায়ের হাত ধরে বলে, কি বলছেন এসব আপনি? আমি তো আপনার মেয়ের বয়সী, ভুল হবে কেন? মা বলেন, এখন বয়স হয়েছে মা, আমার দোষের শেষ নেই। নীলুর সাথে আমার বিয়ে হয়। নীলুর বাবা নেই, মা আছেন। মা থাকে দেশের বাহিরে, সেখানে তার আলাদা সংসার আছে। আমাদের বিয়েতে নীলুর মা আসতে পারেনি, তবে নীলুর সাথে কলে কথা বলেছেন। নীলু আর আমি একসাথেই থাকি মাকে নিয়ে। আমাদের ছোট্ট একটা ঘর, যে ঘরে 3 জন মানুষ। নীলুর এখন কষ্ট করে ছুটির দিনে মায়ের কাছে আসতে হয় না। সেদিন অফিস থেকে এসেছি, তখনই দেখি বড় ভাইয়া এসেছে আমাদের বাসায়। মা বলেন, জামাল এসেছে আমাকে নিতে। আমি বলি, তোমার ইচ্ছে হলে যাবে, আমি কি বলবো? মা বলেন, নিতে আসবার একটা কারণ আছে। মায়ের দিকে তাকিয়ে জিজ্ঞাসা করি, কি কারণ? মা বলেন, তোর মামা কল দিয়েছে আজকে দুপুরে। আমার বাবার বাড়িতে একটা জমি ছিল না, সেই জমির পাশ থেকে একটা মহাসড়ক হবে। জমির দাম কয়েক গুণ বেড়ে গেছে, প্রায় 1 কোটি হবে। মাকে ভাইয়ার বাসায় নিতে যাবার কারণ আজকে বুঝতে পারি। মাকে ভাইয়ার বাসায় নিতে যাবার কারণ আজকে বুঝতে পারি। আমার বিয়েতে ভাইয়াকে অনেকবার বলা হয়েছে, তবু আসেনি। সেই ভাইয়া আমার বাসায় রাতের খাবার খেয়ে তারপর যায়। মা বলে দিয়েছেন তিনি যাবেন না। এখন কয়েকদিন পরপরই আমার 2 ভাই বাসায় আসে, মাকে দেখতে আসেন, মায়ের জন্য ফল নিয়ে আসেন। নীলু অবশ্য তাদেরকে দেখতে পারে না। মা আর আমি বিষয়টা সহজভাবে নিলেও নীলু নিতে পারে না। নীলু মাকে বলে দিয়েছে, মা আপনার জমি থাকুক ওইভাবে, দরকার হলে দান করে দিবেন গরিব মানুষদের, তবু ওনাদের বাসায় যাবেন না। মা ঠিক করেছেন কখনো ওই বাসায় যাবে না। ভাইয়া সেদিন কল দিয়ে বলে, দেখ তোর বউ ভাইদের ভিতরে ঝামেলা সৃষ্টি করছে, এই জন্য বলেছি একা একা বড় হওয়া মেয়ে বিয়ে করিস না। ভাইয়ার কথা শুনে আমি চুপ থাকতে পারি না। আমি বলি, ভাইয়া তোমরা যখন মাকে বাসা থেকে বের করে দিছো, তখন মা কই থেকেছে জানো? অবশ্য তোমাদের জানবার কথা না। ওই খারাপ মেয়েটাই মাকে জায়গা দিয়েছে। মেসের ছোট্ট একটা চৌকিতে নীলু থাকতো। মাকে চৌকিতে ঘুমাতে দিয়ে নীলু দীর্ঘ 8 মাস নিচে ঘুমাইছে। মেয়েটা তো এসব কোনো কিছু পাওয়ার আশায় করেছে। আমি তো তখন বেকার, বলতে গেলে পথের ছেলে। নীলুর মা ওর অ্যাকাউন্টে প্রতি মাসে টাকা দিত, তবে ও মায়ের টাকা নিত না। নীলুর মা আবার বিয়ে করেছে সেই অভিমানে। টিউশন করে চলেছে মেয়েটা। আমি আমার বউকে নিয়ে খুশি। ভাইয়া কিছু না বলে ফোন কেটে দেয়। মা নীলুর নামেই তার জমির পুরোটা দলিল করে দিয়ে দেয়। নীলু বলে, এই জমিতে একটা স্কুল করবে মায়ের নামে। মা বলে, তোমার যা খুশি তাই করো, এখন জমি তোমার। নীলু কিংবা আমার কাছে মায়ের হাত কখনো ময়লা মনে হয়নি। এখনও দেখি নীলু মায়ের হাতে ভাত খায়। নীলু মায়ের হাতে ভাত খাওয়ার এই বিষয়টা বেশি উপভোগ করে, কারণ ছোটোবেলায় ওর মাকে কাছে পায়নি। মামার বাসায় বড় হয়েছে। আমিও তখন মায়ের পাশে বসে তার হাতে খাবার খাই। প্রিয় ভিউয়ার্স, এতক্ষণ সাথে থেকে গল্পটা শোনার জন্য অশেষ ধন্যবাদ। গল্পটা ভালো লাগলে একটা লাইক, কমেন্ট ও শেয়ার করে দেবেন। আর পরবর্তীতে এরকম আরও সুন্দর সুন্দর গল্প শোনার জন্য আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকুন। ধন্যবাদ।